দুই ভগিনী উঠিয়া দাঁড়াইলেন। বিদ্যুৎমালা চোখের উপর করতালের আচ্ছাদন দিয়া দেখিলেন। তারপর বলিলেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা মানুষ ভেসে যাচ্ছে। ওই যে হাত তুলল, হাতে কি যেন একটা রয়েছে। মণিকঙ্কনাও দেখিতেছিল, বলিল, কৃষ্ণা নদী দিয়ে ভেসে এসেছে, বোধহয় অনেক দূর থেকে সাঁতার কেটে আসছে, আর ভেসে থাকতে পারছে না, সঙ্গমের তোড়ের মুখে পড়লেই ডুবে যাবে। হঠাৎ মণিকঙ্কনা দ্রুত পদে নিচে নামিয়া গেল। বিদ্যুৎমালা উৎকণ্ঠিতভাবে চাহিয়া রহিলেন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ছোট গল্প নয়, একটি উপন্যাস নিয়ে এসেছি। আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তার এক অমর সৃষ্টি তুঙ্গভদ্রার তীরে। গল্প পাঠ শুরু করার আগে কয়েকটি কথা। আমাদের এই ছোট্ট পরিবারে আজ যারা প্রথমবারের জন্য এসেছেন, সেই সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আর আমাদের নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলছি, গল্প পাঠ ভালো লাগলে আমাদের এই গল্পের লিঙ্ক আপনারা প্রচুরভাবে শেয়ার করুন এবং আপনাদের মতো আরও অনেক বন্ধুদের এই গল্প শোনার সুযোগ করে দিন। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু করছি শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে প্রথম পর্ব। দক্ষিণ ভারতে বাক্য প্রচলিত আছে, গঙ্গার জলে স্নান, তুঙ্গার জল পান। অর্থাৎ গঙ্গার জলে স্নান করিলে যে পুণ্য হয়, তুঙ্গার জল পান করিলেও সেই পুণ্য। গঙ্গার জল পীযূষ তুল্য, মৃত সঞ্জীবন। সাহাদ্রীর সুদূর দক্ষিণ প্রান্তে দুইটি ক্ষুদ্র নদী উত্থিত হইয়াছে, তুঙ্গা ও ভদ্রা। দুই নদী পর্বত হইতে কিছু দূর অগ্রসর হইবার পর পরস্পর মিলিত হইয়াছে এবং তুঙ্গভদ্রা নাম গ্রহণ করিয়া প্রবাহিত হইয়াছে। তুঙ্গভদ্রা নদী স্বভাবতই তুঙ্গা বা ভদ্রা অপেক্ষা পুষ্ট সলিলা, কিন্তু তাহার পূর্ণতোয়া খ্যাতি নাই। তুঙ্গভদ্রা অনাদৃতা নদী। তুঙ্গভদ্রার যাত্রাপথ কিন্তু অল্প নয়। ভারতের পশ্চিম সীমান্তে যাত্রা আরম্ভ করিয়া সে ভারতের পূর্ব সীমায় বঙ্গোপসাগরে উপনীত হইতে চায়। পথ জটিল ও শিলাসংকুল। সঙ্গী সাথী নাই। কদাচিৎ দুই একটি ক্ষীণা তটিনী আসিয়া তাহার বুকে ঝাঁপাইয়া পড়িয়া নিজেকে হারাইয়া ফেলিয়াছে। তুঙ্গভদ্রা তরঙ্গের মঞ্জির বাজাইয়া দুর্গম পথে একাকিনী চলিয়াছে। অর্ধেকেরও অধিক পথ অতিক্রম করিবার পর তুঙ্গভদ্রার সঙ্গিনী মিলিল। শুধু সঙ্গিনী নয়, ভগিনী। কৃষ্ণা নদীও সাহাদ্রীর কন্যা, কিন্তু তাহার জন্মস্থান তুঙ্গভদ্রা হইতে অনেক উত্তরে। দুই বোন একই সাগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল। পথে দেখা। দুই বোন গলা জড়াজড়ি করিয়া একসঙ্গে চলিল। তুঙ্গভদ্রার জীবনে স্মরণীয় ঘটনা কিছুই ঘটে নাই। তাহার তীরে তীর্থ, সিদ্ধাশ্রম, মঠ, মন্দির রচিত হয় নাই। তাহার নীরে মহানগরীর তুঙ্গ সৌধচূড়া দর্পণিত হয় নাই। কেবল একবার মাত্র 200 বৎসরের জন্য তুঙ্গভদ্রার সৌভাগ্যের দিন আসিয়াছিল। তাহার দক্ষিণ তীরে বিরূপাক্ষের পাষাণ মূর্তি ঘিরিয়া এক প্রকার বদ্ধ দুর্গ নগর গড়িয়া উঠিয়াছিল। নগরের নাম ছিল বিজয়নগর। কালক্রমে এই বিজয়নগর
সমস্ত দাক্ষিণাত্যের উপর অধিকার বিস্তার করিয়াছিল। বেশি দিনের কথা নয়, মাত্র 6 শতাব্দীর কথা। কিন্তু ইহারই মধ্যে বিজয়নগরের গৌরবময় স্মৃতি মানুষের মন হইতে মুছিয়া গিয়াছে। তুঙ্গভদ্রার দক্ষিণ তটে বিজয়নগরের বহু বিস্তৃত ধ্বংসস্তূপের মধ্যে কি বিচিত্র ঐতিহ্য সমাহিত আছে তাহা মানুষ ভুলিয়া গিয়াছে, কেবল তুঙ্গভদ্রা ভোলে নাই। কোন স্তব্ধ সন্ধ্যায় আকাশে সূর্য যখন অস্ত গিয়াছে, কিন্তু নক্ষত্র পরিস্ফুট হয় নাই, সেই সন্ধিক্ষণে কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থলে ত্রিকোণ ভূমির উপর দাঁড়াও, কান পাতিয়া শোনো। শুনিতে পাইবে তুঙ্গভদ্রা কৃষ্ণার কানে কানে কথা বলিতেছে, নিজের অতীত সৌভাগ্য দিনের গল্প বলিতেছে। কত নাম, হরিহর, বুক্ক, কুমার কম্পন, দেবরায়, মল্লিকার্জুন তোমার কানে আসিবে। কত কুটিল রহস্য, কত বীরত্বের কাহিনী, কত কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, প্রেম, বিদ্বেষ, কৌতুক, কুতূহল, জন্ম মৃত্যুর বৃত্তান্ত শুনিতে পাইবে। তুঙ্গভদ্রার এই উর্মিমর্মর ইতিহাস নয়, স্মৃতিকথা। কিন্তু সকল ইতিহাসের পিছনেই স্মৃতিকথা লুকাইয়া আছে। যেখানে স্মৃতি নাই সেখানে ইতিহাস নাই। আমরা আজ তুঙ্গভদ্রার স্মৃতি প্রবাহ হইতে এক গণ্ডূষ তুলিয়া লইয়া পান করিব। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থল হইতে ক্রোশেক দূর ভাটের দিকে 3টি বড় নৌকো পালের ভরে উজানে চলিয়াছে। তাহারা বিজয়নগর যাইতেছে। সঙ্গম পার হইয়া বাম দিকে তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। বিজয়নগর পৌঁছিতে তাহাদের এখনো কয়েকদিন বিলম্ব আছে। সঙ্গম হইতে বিজয়নগরের দূরত্ব প্রায় 70 ক্রোশ। বৈশাখ মাসের অপরাহ্ন, 1352 শকাব্দ সবে মাত্র আরম্ভ হইয়াছে। 3টি নৌকো আগে পিছে চলিয়াছে। প্রথম নৌকোটি আয়তনে বিশাল, সমুদ্রবাহী বহিত্র। দ্বিতীয়টি অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও রণতরীর আকারে গঠিত, সংকীর্ণ ও দ্রুতগামী। তাহাতে 50 জন যোদ্ধা স্বচ্ছন্দে থাকিতে পারে। তৃতীয় নৌকাটি ভারবাহী ভর, তাহার গতি মন্থর, তাই তাহার সহিত তাল রাখিতে অন্য বহিত্র দুটিও মন্থর গতিতে চলিয়াছে। নৌকো 3টি বহু দূর হইতে আসিতেছে। পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশের প্রধান বন্দর কলিঙ্গপত্তন। সেখান হইতে 3 মাস পূর্বে তাহাদের যাত্রা শুরু হইয়াছিল। এতদিনে তাহাদের যাত্রা শেষ হইয়া আসিতেছে। আর সপ্তাহকালের মধ্যেই তাহারা বিজয়নগরে পৌঁছেবে, যদি বায়ু অনুকূল থাকে। যে সময়ের কাহিনী সে সময়ে সহস্র বর্ষ পূর্ব হইতেই ভারতের প্রাচ্য উপকূলে নৌবিদ্যার বিশেষ উৎকর্ষ হইয়াছিল। উত্তরে নৌ সাধনোদ্যত বঙ্গদেশ হইতে দক্ষিণে তৈলঙ্গ তামিল দেশ পর্যন্ত বন্দরে বন্দরে সমুদ্রযাত্রী বৃহৎ বহিত্র প্রস্তুত হইতেছিল। তাহাতে চড়িয়া ভারতের বণিকেরা ব্রহ্ম, শ্যাম, কম্বোজ ও সাগরিকার দ্বীপপুঞ্জে বাণিজ্য করিয়া ফিরিতেছিল, উপনিবেশ করিতেছিল, রাজত্ব স্থাপন করিতেছিল। এইভাবে বহু শতাব্দী চলিবার পর একদা কালান্তক ঝড়ের মতো দিকপ্রান্তে আরব জলদস্যু দেখা দিল। তাহার সংঘাতে ভারতের রতন ভরা তরী লবণ জলে ডুবিল। তবু ভারতের তটরেখা ধরিয়া সমুদ্রপথের যাতায়াত একেবারে বন্ধ হইল না। তটভূমি ঘেঁষিয়া নৌযোদ্ধার দ্বারা সুরক্ষিত পথ এক বন্দর হইতে অন্য বন্দরে যাতায়াত করিতে লাগিল। নদীপথেও নৌ বাণিজ্যের গমনাগমন অব্যাহত রহিল। নৌকা 3টির মধ্যে সর্বাগ্রগামী নৌকোটির প্রধান যাত্রী কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টারিকা বিদ্যুন্মালা। রাজকন্যা বিজয়নগরে যাইতেছেন বিজয়নগরের তরুণ রাজা
দ্বিতীয় দেবরায়কে বিবাহ করিবার জন্য। প্রথম নৌকোটি ময়ূরপঙ্খী, তাহার বহিরঙ্গে ময়ূরের ন্যায় গাঢ় নীল ও সবুজ রঙে চিত্রিত, পালেও নীল রঙের বিচিত্র চিত্রণ। দ্বিতীয় নৌকোটি মকরমুখী, তাহার দেহে বর্ণ বৈচিত্র্য নাই, ধূসর রঙের নৌকো। তাহার ভিতরে আছে 30 জন নৌযোদ্ধা, তাহারাই এই বহরের রক্ষী। এ তত্ত্বিত নৌকোয় আছে পাচক, সুপকার, নাপিত ও নানা শ্রেণীর ভৃত্য। সর্বপশ্চাৎবর্তী ভর বিবিধ তৈজস, আবশ্যক বস্তু ও খাদ্য সম্ভারে পূর্ণ। এতগুলা লোক দীর্ঘকাল ধরিয়া আহার করিবে, অতএব চাল, ডাল, ঘৃত, তৈল, গম, তিল, গুড়, শর্করা, লবণ, হরিদ্রা, কাশমর্দ প্রভৃতি প্রচুর পরিমাণে সঙ্গে চলিয়াছে। ভরের পিছনে একটি শূন্য ডিঙি দড়ি বাঁধা অবস্থায় ল্যাজের মতো ভরের অনুসরণ করিয়াছে। এক নৌকো হইতে অন্য নৌকোয় যাতায়াত করিবার সময় ইহার প্রয়োজন হয়। এইভাবে রাজকীয় আড়ম্বরের দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজনন্দিনী বিদ্যুন্মালা বিবাহ করিতে চলিয়াছেন, কিন্তু মনে তাহার সুখ নাই। সেদিন অপরাহ্নে তিনি নৌকোর ছাতে বসিয়া ক্লান্ত চক্ষে জলের পানে চাহিয়াছিলেন। তাহার বৈমাত্রী ভগিনী মণিকঙ্কনা তাহার সঙ্গে ছিল। মণিকঙ্কনা শুধু তাহার ভগিনী নয়, সখীও। তাই বিদ্যুন্মালা যখন বিবাহে চলিলেন, তখন মণিকঙ্কনাও স্বেচ্ছায় সঙ্গে চলিল। বিবাহের যিনি বর, তিনি ইচ্ছা করিলে বধূর সহিত তাহার অনুরা ভগিনীদেরও গ্রহণ করিতে পারিতেন। ইচ্ছা না করিলে পাত্রকুলের অন্য কেহ তাহাকে বিবাহ করিতেন। এই প্রথা আবহমান কাল প্রচলিত ছিল। মণিকঙ্কনা বিদ্যুন্মালার বৈমাত্রী ভগিনী, কিন্তু সেই সঙ্গে আরও একটু প্রভেদ ছিল। বিদ্যুন্মালার মাতা পট্টমহিষী রুক্মিণী দেবী ছিলেন আর্যা, কিন্তু মণিকঙ্কনার মাতা চম্পা দেবী অনার্যা। আর্যগণ প্রথম দক্ষিণ ভারতে আসিয়া একটি সুন্দর রীতি প্রবর্তিত করিয়াছিলেন। আর্য পুরুষ বিবাহকালে আর্যা বধূর সঙ্গে সঙ্গে একটি অনার্যা বধূও গ্রহণ করিতেন। বংশবৃদ্ধি ইহার উদ্দেশ্য, তাতে সন্দেহ নাই, কিন্তু প্রথাটি লোভনীয় বলিয়াই বোধ করি টিকিয়াছিল। আর্যাপত্নীর মর্যাদা অবশ্য অধিক ছিল, কিন্তু অনার্যাপত্নীও মাননীয়া ছিলেন। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার বয়স প্রায় সমান, 2-1 মাসের ছোট বড়, কিন্তু আকৃতি ও প্রকৃতিতে অনেক তফাৎ। 18 বছর বয়সের বিদ্যুন্মালার আকৃতির বর্ণনা করিতে হইলে প্রাচীন উপমার স্মরণ লইতে হয়। তন্নী তপ্ত কাঞ্চন বর্ণা পক্ষ বিম্বাধরষ্ঠী, কিন্তু চকিত হরিণীর ন্যায় চঞ্চল নয়না নয়। তার নিবিড় কালো চোখ দুটি শান্ত, অপ্রগল্ভ। সর্বাঙ্গের উচ্ছ্বলিত যৌবন যেন চোখ দুটিতে আসিয়া স্থির নিস্তরঙ্গ হইয়া গিয়াছে। তাহার প্রকৃতিতেও একটি মধুর ভাবতন্ময় গভীরতা আছে, যাহা সহজে বিচলিত হয় না। অন্তঃসলীলা প্রকৃতি, বাহির হইতে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায়। মণিকঙ্কনা ঠিক ইহার বিপরীত। সে তন্নী নয়, দীর্ঘাঙ্গী নয়। তাহার সুবলিত দৃঢ় পিনদ্ধ দেহটি যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরিয়া রাখিতে পারিতেছে না। চঞ্চল চক্ষু দুটি খঞ্জন পাখির মতো সঞ্চরণশীল, অধর নবকিশলয়ের ন্যায় রক্তিম। দেহের বর্ণ বিদ্যুন্মালার ন্যায় উজ্জ্বল গৌর নয়, একটু চাপা, যেন সোনার কলসে কচি দুর্বা ঘাসের ছায়া পড়িয়াছে, কিন্তু দেখিতে বড় সুন্দর। তাহার প্রকৃতিও বড় মিষ্ট, মোটেই অন্তর্মুখী নয়। বাহিরের পৃথিবী তাহার চিত্ত হরণ করিয়া লইয়াছে। মনে ভাবনা চিন্তা বেশি নাই, কিন্তু সকল কর্মে পটীয়সী। বিচিত্র এবং নূতন নূতন কর্মে লিপ্ত হইবার জন্য সে সর্বদাই উন্মুখ। পৃথিবীটা যেন তাহার রঙ্গ কৌতুক খেলাধুলার লীলাঙ্গন।
কিন্তু 3 মাস নিরবিচ্ছিন্ন নৌকারোহণ করিয়া দুই ভগিনী ক্লান্ত। প্রথম প্রথম সমুদ্রের ভীমকান্ত দৃশ্য তাহাদের মুগ্ধ করিয়াছিল। তারপর নদীর পথে দুই তীরের নিত্য পরিবর্তমান ছবি কিছুদিন তাদের চিত্ত আকর্ষণ করিয়া রাখিয়াছিল। নদীর কিনারায় কখনো গ্রাম, কখনো শস্যক্ষেত, কখনো শিলা বন্ধুর তটপ্রপাত, কোথাও জলের মাঝখানে মকরাকৃতি বালুচর, বালুচরের উপর নানা জাতীয় জলচর পক্ষী, সবই অতি সুন্দর। কিন্তু ক্রমাগত একই দৃশ্যের পুনরাবর্তন দেখিতে আর ভালো লাগে না। নৌকার অল্প পরিসরে সীমাবদ্ধ জীবনযাত্রা অসহ্য মনে হয়। স্থলচর জীবের স্থলাকাঙ্ক্ষা যেন দুর্বার হইয়া ওঠে। সেদিন দুই ভগিনী পালের ছায়ায় গুণবৃক্ষের কাণ্ডে পৃষ্ঠ রাখিয়া পা ছড়াইয়া বসিয়াছিলেন। ছাতের উপর অন্য কেহ নাই। নৌকোর পিছন দিকে হালি একাকী হাল ধরিয়া বসিয়া আছে, তাহাকে ছাদ হইতে দেখা যায় না। বিদ্যুন্মালার ক্লান্ত চক্ষু জলের উপর নিবদ্ধ। মণিকঙ্কনার চক্ষু দুটি পিঞ্জরাবদ্ধ পাখির মতো চারিদিকে ছটফট করিয়া বেড়াইতেছে। মণিকঙ্কনার মনে অনেক অসন্তোষ জমা হইয়া উঠিয়াছে। এই নৌকোযাত্রার কি শেষ নাই? আর তো পারা যায় না। সহসা তাহার অধীরতা বাংমূর্তি ধরিয়া বাহির হইয়া আসিল। সে বিদ্যুন্মালার দিকে ঘাড় ফিরাইয়া বলিল, একটা কথা বল দেখি মালা, চিরদিনই বিয়ের বর কনের বাড়িতে বিয়ে করতে যায়, কিন্তু তুই বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা? সত্যিই তো, এই কেমন কথা? এই বিপরীত আচরণের মূল অন্বেষণ করিতে হইলে কিছু ইতিহাসের চর্চা করিতে হইবে। সঙ্গম বংশীয় দুই ভাই হরিহর ও বুক্ক বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহাদের জীবন কথা অতি বিচিত্র। দিল্লির সুলতান মোহাম্মদ তুগলক দুই ভ্রাতার অসামান্য রাজনৈতিক প্রতিভা দেখিয়া তাহাদের জোর করিয়া মুসলমান করিয়াছিলেন। সে সময় গুণী ও কর্মকুশল হিন্দু পাইলেই মুসলমান রাজারা তাহাদের বলপূর্বক মুসলমান করিয়া নিজেদের কাজে লাগাইতেন। কিন্তু হরিহর ও বুক্ক বেশিদিন মুসলমান রহিলেন না। তাহারা পলাইয়া আসিয়া শৃঙ্গেরি শঙ্কর মঠের এক সন্ন্যাসীর শরণাপন্ন হইলেন। সন্ন্যাসীর নাম বিদ্যারণ্য। তিনি তাহাদের হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত করিলেন। তারপর দুই ভাই মিলিয়া গুরুর সাহায্যে হিন্দু রাজ্য বিজয়নগরের প্রতিষ্ঠা করিলেন। বিজয়নগরের আদি নাম বিদ্যানগর, পরে উহা মুখে মুখে বিজয়নগরে পরিণত হয়। কৃষ্ণা নদীর দক্ষিণে যখন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা হইতেছিল, ঠিক সেই সময় কৃষ্ণার উত্তর তীরে একজন শক্তিশালী মুসলমান দিল্লির নাগপাশ ছিন্ন করিয়া এক স্বাধীন মুসলমান রাজ্যের প্রবর্তন করিয়াছিলেন। এই রাজ্যের নাম বহমনি রাজ্য। উত্তরকালে বিজয়নগর ও বহমনি রাজ্যের মধ্যে বিবাদ, বিসংবাদ, যুদ্ধ, বিগ্রহ প্রায় চিরস্থায়ী হইয়া দাঁড়াইয়াছিল। বহমনি রাজ্যের চেষ্টা কৃষ্ণার দক্ষিণে মুসলমান অধিকার প্রসারিত করিবে, আর বিজয়নগরের প্রতিজ্ঞা কৃষ্ণার দক্ষিণে মুসলমানকে ঢুকিতে দিবে না। রাজ্য প্রতিষ্ঠার অনুমান শতবর্ষ পরে বিজয়নগরের যিনি রাজা হইলেন, তাহার নাম দেবরায়। ইতিহাসে তিনি প্রথম দেবরায় নামে পরিচিত। দেবরায় অসাধারণ রাজ্য শাসক ও রণপণ্ডিত ছিলেন। তিনি তুরস্ক হইতে ধানুকি সৈন্য আনাইয়া নিজ সৈন্যদল দৃঢ় করিয়াছিলেন এবং যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার প্রচলিত করিয়াছিলেন। তাহার 50 বর্ষব্যাপী শাসনকালে সমস্ত দাক্ষিণাত্য বিজয়নগরের পদানত হইয়াছিল। মুসলমান রাজশক্তি কৃষ্ণার দক্ষিণে পদার্পণ করিতেই পারে নাই। কিন্তু দেবরায়ের দুই পুত্র রামচন্দ্র ও বিজয় রায় ছিলেন কর্মশক্তিহীন অপদার্থ। ভাগ্যক্রমে বিজয় রায়ের পুত্র দ্বিতীয় দেবরায় পিতামহের মতোই ধীমান ও রণদক্ষ। তাই প্রথম দেবরায় নিজের মৃত্যুকাল আসন্ন দেখিয়া দুই পুত্রের সহিত তরুণ পৌত্রকেও যৌবরাজ্যে অভিষেক করিলেন।
এবং কতকটা নিশ্চিন্ত মনে দেহ রক্ষা করিলেন। তরুণ দেবরায় পিতা ও পিতৃব্যকে ডিঙাইয়া রাজ্যের শাসনভার নিজ হস্তে তুলিয়া লইলেন। অতঃপর 8 বৎসর অতীত হইয়াছে। পিতৃব্য রামচন্দ্র বেশি দিন টিকিলেন না, কিন্তু পিতা বিজয় রায় অদ্যাপি জীবিত আছেন। রাজা হইবার উচ্চাকাঙ্ক্ষা তাহার নাই। পৌঢ় বয়সে রাজপ্রাসাদে বসিয়া তিনি দুষ্ট শিশুর ন্যায় বিচিত্র খেলা খেলিতেছেন। দেবরায়ের বয়স বর্তমানে 35 বৎসর। তাহার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্রও তেমনি বজ্র কঠিন, গম্ভীর মিতবাক, সমৃত মন্ত্র পুরুষ। রাজ্য শাসন আরম্ভ করিয়া তিনি দেখিলেন ম্লেচ্ছ শত্রু তো আছেই, উপরন্তু হিন্দু রাজারাও নিরন্তর পরস্পরের সহিত বিবাদ করিতেছেন। তাহাদের মধ্যে একতা নাই, সহধর্মিতাও নাই। অথচ ম্লেচ্ছ শক্তির গতিরোধ করিতে হইলে সঙ্গবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। তাই দেবরায় একটি একটি করিয়া রাজকন্যা বিবাহ করিতে আরম্ভ করিলেন। ইষ্ট বুদ্ধির দ্বারা যদি ঐক্য সাধন না হয়, কুটুম্বিতার দ্বারা হইতে পারে। সেকালে রাজন্যবর্গের মধ্যে একজাতীয় বিবাহ মোটেই বিরল ছিল না, বরং রাজনৈতিক কূটকৌশল রূপে প্রশংসার্হ কার্য ছিল। সকল রাজা অবশ্য স্বেচ্ছায় কন্যাদান করিলেন না, কাহারো কাহারো উপর বলপ্রয়োগও করিতে হইল। সবচেয়ে কষ্ট দিলেন কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। দাক্ষিণাত্যের পূর্ব প্রান্তে সমুদ্র তীরে কলিঙ্গ দেশ, বিজয়নগর হইতে বহু দূর। দেবরায়ের দূত বিবাহের প্রস্তাব লইয়া উপস্থিত হইল। কলিঙ্গরাজ ভানুদেব ভাবিলেন এই বিবাহের প্রস্তাব প্রকারান্তরে তাহাকে বিজয়নগরের বশ্যতা স্বীকার করার আমন্ত্রণ। তিনি নিরতিশয় ক্রুদ্ধ হইয়া প্রতিবেশী অন্ধ্র রাজ্য সসৈন্যে আক্রমণ করিলেন, কারণ অন্ধ্র রাজ্য বিজয়নগরের মিত্র। সংবাদ পাইয়া দেবরায় সৈন্য পাঠাইলেন। যুদ্ধ হইল। যুদ্ধে ভানুদেব পরাজিত হইয়া শান্তি ভিক্ষা করিলেন। শান্তির শর্তস্বরূপ তাহাকে দেবরায়ের হস্তে নিজ কন্যাকে সমর্পণ করিবার প্রস্তাব স্বীকার করিতে হইল। কিন্তু দেবরায় বিবাহ করিতে শ্বশুর গৃহে আসিতে পারিবেন না, কন্যাকে বিজয়নগরে পাঠাইতে হইবে, সেখানে বিবাহ ক্রিয়া সম্পন্ন হইবে। তৎকালে রাজাদের নিজ রাজ্য ছাড়িয়া বহুদূরে যাওয়া নিরাপদ ছিল না। চারিদিকে শত্রু ওত পাতিয়া আছে, সিংহাসন শূন্য দেখিলেই ঝাঁপাইয়া পড়িবে, তাছাড়া ঘরের শত্রু তো আছেই। ভানুদেব কন্যাকে বিজয়নগরে পাঠাইবার ব্যবস্থা করিলেন। স্থলপথ অতি দুর্গম ও বিপজ্জনক, তাই কন্যা জলপথে যাইবে। কলিঙ্গপত্তন বন্দরে 3টি বহিত্র সজ্জিত হইল। খাদ্য সামগ্রী, উপঢৌকন ও জলযোদ্ধার দল সঙ্গে থাকিবে। রাজদুহিতা বিদ্যুন্মালা সখী পরিজন লইয়া নৌকায় উঠিলেন। 3টি নৌকো সমুদ্রপথে দক্ষিণ দিকে চলিল। তারপর কৃষ্ণা নদীর মোহনায় পৌঁছিয়া নদীতে প্রবেশ করিল। তদবধি নৌকো 3টি উজানে চলিয়াছে। যাত্রা শেষ হইতে বেশি বিলম্ব নাই। ইতিমধ্যে 2 রাজকন্যা অধীর ও উত্তক্ত হইয়া উঠিয়াছেন। সঙ্গে কন্যাকর্তারূপে আসিয়াছেন মাতুল চিপিটক মূর্তি এবং রাজকন্যাদের ধাত্রী মন্দোদরী। রাজবৈদ্য রসরাজও সঙ্গে আছেন। ইহাদের কথা ক্রমশ বক্তব্য। মণিকঙ্কনার কথা শুনিয়া কুমারী বিদ্যুন্মালা তাহার দিকে ফিরিলেন না। সম্মুখে চাহিয়া থাকিয়া অলস কণ্ঠে বলিলেন, কঙ্কনা, তুই হাসালি, এ নাকি বিয়ে? এ তো রাজনৈতিক দাবা খেলার চাল। মণিকঙ্কনা পা গুটাইয়া বিদ্যুন্মালার দিকে ফিরিয়া বসিল। বলিল, হোক দাবা খেলার চাল, তা বলে বর বিয়ে করতে আসবে না কেন? সম্মুখে অর্ধক্রোশ দূরে 2 নদী মিলিত হইয়া যেখানে বিক্ষুব্ধ জলভ্রমী রচনা করিয়া ছুটিয়াছে, সেই দিকে তাকাইয়া বিদ্যুন্মালার অধপ্রান্তে একটু বাঁকা হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, 3 বউ ছেড়ে আসা কি আর সহজ রে? তাই কোথায় আসতে পারেনি।
মণিকঙ্কনা হাসি হাসি মুখে কিছুক্ষণ চাহিয়া রহিল। তারপর বিদ্যুন্মালার বাহুর উপর হাত রাখিয়া বলিল, মহারাজ দেবরায়ের 3টি রানী আছে, তুই হবি চতুর্থী, তাই বুঝি তোর ভালো লাগছে না? বিদ্যুন্মালা এবার মণিকঙ্কনার পানে চক্ষু ফিরাইলেন, বলিলেন, তোর বুঝি ভালো লাগছে? মণিকঙ্কনা বলিল, আমার ভালোও লাগছে না, মন্দও লাগছে না। রাজাদের অনেকগুলো রানী তো থাকেই, এক রাজার এক রানী কখনো তো শুনিনি। বিদ্যুন্মালা বলিলেন, আমি শুনেছি রামচন্দ্রের একটি সীতা ছিল। মণিকঙ্কনা হাসিল, সে তো ত্রেতা যুগের কথা রে, কলিকালে মেয়ে সস্তা, তাই পুরুষেরা যে যত পারে বিয়ে করে, যেমন অবস্থা তেমনি ব্যবস্থা। বিদ্যুন্মালার কণ্ঠস্বর একটু প্রদীপ্ত হইল। বিশ্রী ব্যবস্থা, স্ত্রী যদি স্বামীকে পুরোপুরি না পায় তাহলে বিয়ের কোনো মানেই হয় না। মণিকঙ্কনা কিয়ৎকাল নীরবে চাহিয়া থাকিয়া বলিল, পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই? স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি। বিদ্যুন্মালার বিম্বাধর স্ফুরিত হইল, চোখে বিদ্রোহের বিদ্যুৎ খেলিয়া গেল। তিনি বলিলেন, আমি মানি না। মণিকঙ্কনা কলস্বরে হাসিয়া উঠিল, না মানলে কি হবে, বিয়ে করতে তো যাচ্ছিস। বিদ্যুন্মালা বলিলেন, যাচ্ছি। প্রাণদণ্ডে দণ্ডিত নিরপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায়, আমিও তেমনি যাচ্ছি। কিন্তু যে স্বামীর 3 বউ আছে, তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। মণিকঙ্কনা বিদ্যুন্মালার গলা জড়াইয়া ধরিল। কেন তুই মনে কষ্ট পাচ্ছিস ভাই? ভেবে দেখ, তোর মা আর আমার মা কি মহারাজকে ভালোবাসেন না? বিয়ে হোক না, তুইও নিজের মহারাজটিকে ভালোবাসবি, বুঝলি? তখন আর সতীনের কথা তোর মনেই থাকবে না। বিদ্যুন্মালা কিছুক্ষণ বিরস মুখে চুপ করিয়া বসিয়া রহিলেন। তারপর বলিলেন, আচ্ছা কঙ্কনা, মনে কর মহারাজ দেবরায় আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করলেন, তাহলে তুই তাকে ভালোবাসতে পারবি? মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পারবো না বলিস কি তুই? তাকে অন্য বউরা যতখানি ভালোবাসে, আমি তার চেয়ে তাকে ঢের বেশি ভালোবাসবো, বুঝলি? আমার বুকে ভালোবাসা ভরা আছে। যিনি আমার স্বামী হবেন তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসবো। বিদ্যুন্মালা মণিকঙ্কনাকে কাছে টানিয়া লইয়া তাহার মুখখানি ভালো করিয়া দেখিলেন। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি যদি তোর মতো হতে পারতুম। আমার মন বড় স্বার্থপর রে, যাকে চাই তার ভাগ কাউকে দিতে পারি না। মণিকঙ্কনা আবেগ ভরে বিদ্যুন্মালাকে 2 বাহুতে জড়াইয়া লইয়া বলিল, না না, কখনো না, তুই বড় বেশি ভাবিস। অত ভাবলে তো মাথা গোলমাল হয়ে যায়। যা হবার তাই যখন হবে, তখন ভেবে কি লাভ? বিদ্যুন্মালা উত্তর দিলেন না। 2 ভগিনী ঘনীভূত হইয়া নীরবে বসিয়া রহিলেন। সূর্যের বর্ণ আরক্তিম হইয়া উঠিয়াছে, রৌদ্রের উত্তাপ নিম্নগামী। দক্ষিণ তীরের গন্ধ লইয়া মন্দ মধুর বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। নদীপক্ষে এই সময়টি পরম মনোরম। ছাতের নিচে মর্মর মচমচ শব্দ শুনিয়া যুবতীদ্বয়ের চমক ভাঙিল। মণিকঙ্কনা চকিত হাসিয়া চুপি চুপি বলিল, মন্দোদরীর ঘুম ভেঙেছি রে। অতঃপর ছাদের উপর এক বিপুল কায়া রমণীর আবির্ভাব ঘটিল। আলুথালু বেশ, হাতে একটি রূপার তাম্বুল করঙ্গ। সে আসিয়া থপ করিয়া রাজকন্যাদের সম্মুখে বসিল। প্রকাণ্ড হাই তুলিয়া তুড়ি দিল, বলিল, হা হা হা, নমো দারু ব্রহ্ম। মণিকঙ্কনা বিদ্যুন্মালাকে চোখের ইঙ্গিত করিল, মন্দোদরীকে খেপাইতে হইবে। সময় যখন কাটিতে চায় না, তখন মন্দোদরীকে লইয়া দুদণ্ড রঙ্গ পরিহাস করিতে মন্দ লাগে না। কলিঙ্গের উত্তরে ওড্র দেশ, মন্দোদরী সেই ওড্র দেশের মেয়ে। বয়স অনুমান 40, গায়ের রং গব্য ঘৃতের মতো।
নিটোল নিভাজ কলেবরটি দেখিয়া মনে হয় একটি মেদপূর্ণ অলিঞ্জর। পূর্বে সে বিদ্যুন্মালার ধাত্রীরূপে কলিঙ্গের রাজ সংসারে প্রবেশ করিয়াছিল এবং অদ্যাপি সগৌরবে সেখানে বিরাজ করিতেছে। বর্তমানে সে দুই রাজকন্যার অভিভাবিকা হইয়া বিজয়নগরে চলিয়াছে। তাহার তিন কুলে কেহ নাই, রাজসংসারই তাহার সংসার। মণিকঙ্কনা মুখ গম্ভীর করিয়া বলিল, দারু ব্রহ্ম তোমার মঙ্গল করুক। তা আজ দিবানিদ্রাটি কেমন হলো? মন্দোদরী পানের ডাবা খুলিতে খুলিতে বলিল, দিবানিদ্রা আর হলো কই, খোলের মধ্যে যা গরম, তালের পাখা নাড়তে নাড়তেই দিন কেটে গেল। শেষ বরাবর একটু ঝিমিয়ে পড়েছিলুম। বিদ্যুন্মালা উদ্বেগ ভরা চক্ষে মন্দোদরীকে নিরীক্ষণ করিয়া বলিলেন, এমন করে না ঘুমিয়ে ঘুমিয়ে কদিন বাঁচবি মন্দা? দিনের বেলা তোর চোখে ঘুম নেই, রাত্রে জলদস্যুর ভয়ে চোখে পাতায় করতে পারিস না, শরীর যে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে তোর। মন্দোদরী গদগদ হাস্যে বলিয়া উঠিল, যা যা, আর ঠাট্টা করতে হবে না, বুঝলি? আমি তোদের মতো অকৃতজ্ঞ নই, খাই দাই মোটা হই। আর তোরা তোরা তো খাস দাস, কিন্তু তোদের গায়ে গতিই লাগে না। পানের বাটা খুলিয়া মন্দোদরী দেখিল তাহার মধ্যে ভিজা ন্যাকড়া জড়ানো দুই তিনটি পানের পাতা রহিয়াছে। ইহা বিচিত্র নয়, কারণ দীর্ঘ পথ আসিতে আসিতে পানের অভাব ঘটিয়াছে। দুই একটি নদী তীরস্থ গ্রামে ডিঙি পাঠাইয়া কিছু কিছু পান সংগ্রহ করা হইয়াছে বটে, কিন্তু তাহা যথেষ্ট নয়। অথচ পানের ভোক্তা অনেক। মন্দোদরী প্রচুর পান খায়। মাতুল চিপিটক মূর্তিও তাম্বুল রসিক। বস্তুত যে পানের বাটাটি মন্দোদরীর সম্মুখে দেখা যাইতেছে, তাহা মাতুল মহাশয়ের। মন্দোদরী নিজের বরাদ্দ পান শেষ করিয়া মামার বাটায় হাত দিয়াছে। বাটায় পান ছাড়াও চুন, গুয়া, কেয়া খয়ের, মৌরি, এলাচ, দারুচিনি ইত্যাদি নানাবিধ উপাচার রহিয়াছে। মন্দোদরী পানগুলি লইয়া পরিপাটিভাবে পান সাজিতে প্রবৃত্ত হইল। দুই ভগিনী দেখিলেন স্থূলতার প্রতি কটাক্ষপাতে মন্দোদরী ঘামিল না। তখন তাহারা অন্য পথ ধরিলেন। মণিকঙ্কনা বলিল, আচ্ছা মন্দোদরী, তোকে তো আমরা জন্ম অবধি দেখছি, কিন্তু তোর রাবণকে তো কখনো দেখিনি। তোর রাবণের হলো কি? মন্দোদরী বলিল, আমার রাবণ কি আর আছে? সে যে অনেক দিন হলো গেছে। আমি রাজ সংসারে আসার আগেই তাকে জমে নিয়েছে। বিদ্যুন্মালা আশ্চর্য হইয়া বলিলেন, সত্যিই তোর স্বামীর নাম রাবণ ছিল নাকি রে? মন্দোদরী মাথা নাড়িয়া বলিল, না, তার নাম ছিল কুম্ভকর্ণ। মণিকঙ্কনা খিলখিল করিয়া হাসিয়া বলিল, ও তাই বল, তোর কুম্ভকর্ণটি যাবার সময় ঘুমটি তোকে দিয়ে গেছে। বিদ্যুন্মালা বলিলেন, তাহলে তোর এখন শুধু বিভীষণ বাকি? মন্দোদরী আর একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর বিভীষণ, তোদের সামলাতে সামলাতেই বয়স কেটে গেল, এখন আর বিভীষণ কোত্থেকে পাবো? মণিকঙ্কনা সান্ত্বনার স্বরে বলিল, পাবি পাবি, কতই বা বয়স হয়েছে তোর? এই দেখ না, বিজয়নগরে যাচ্ছিস, সেখানকার বিভীষণেরা তোকে দেখলে একেবারে হাঁ হাঁ করে ছুটে আসবে। বিদ্যুন্মালা বলিলেন, তাছাড়া কে বলতে পারে, ম্লেচ্ছ দেশের আমিরমরাও হয়তো তোকে ধরে নিয়ে গিয়ে বেগম করবে। মন্দোদরী বলিল, ও মা গো, তারা যে গরু খায়। মণিকঙ্কনা বলিল, তোকে পেলে তারা গরু খাওয়া ছেড়ে দেবে। মন্দোদরী জানিত ইহারা পরিহাস করিতেছে, কিন্তু তাহার অন্তরের এক কোণে একটি লুক্কায়িত আকাঙ্ক্ষা ছিল। তাহা এই ধরনের রসিকতায় তৃপ্তি পাইত। সে পান সাজিয়া মুখে দিল, চিবাইতে চিবাইতে বলিল, তা যা বলিস, কার ভাগ্যে কি আছে সে কি কেউ বলতে পারে? নমো দারু ব্রহ্ম। এমন সময় নৌকোর নিম্নতল হইতে তীক্ষ্ণ চিৎকারের শব্দ শোনা গেল।
শব্দটি স্ত্রী কণ্ঠোত্থিত মনে হইতে পারে, কিন্তু বস্তুত উহা মাতুল চিপিটক মূর্তির কণ্ঠস্বর। কোনো কারণে তিনি জাতক ক্রোধ হইয়াছেন। পরক্ষণেই ৩-৪ লাফ দিয়া চিপিটক মূর্তি ছাতে উঠিয়া আসিলেন। মন্দোদরী কোলের কাছে পানের বাটা লইয়া বসিয়া আছে দেখিয়া তাহার চক্ষুদয় ঘূর্ণিত হইল। তিনি অঙ্গুলি নির্দেশ করিয়া সুচিতীক্ষ্ণ কণ্ঠে তর্জন করিলেন, এই মন্দোদরী, আমার ডাবা তুই চুরি করেছিস? হ্যাঁ। তিনি ছো মারিয়া ডাবাটি তুলিয়া লইলেন। মন্দোদরী গালে হাত দিয়া বলিল, ও মা, ওটা নাকি তোমার ডাবা? আমি তো চিনতেই পারিনি। চিপিটক মূর্তি ডাবা খুলিয়া দেখিলেন একটিও পান নাই। তিনি অগ্নিশর্মা হইলেন। রাগ খুশি, সব পান তুই খেয়ে ফেলেছিস? দাঁড়া, আজ তোকে আমি জমালয়ে পাঠাবো। ঠেলা মেরে তোকে জলে ফেলে দেবো। হাঙরে কুমিরে তোকে একবারে চিবিয়ে খাবে। মন্দোদরী নির্বিকার রহিল। সে জানে তাকে ঠেলা দিয়া জলে ফেলিয়া দিবার সামর্থ্য চিপিটক মূর্তির নাই। তাছাড়া এরূপ অজাযুদ্ধ তাহাদের মধ্যে নিত্যই ঘটিয়া থাকে। চিপিটক মূর্তি মহাশয়ের কণ্ঠস্বর যেমন সূক্ষ্ম, তাহার চেহারাটিও তেমনি নিরতিশয় ক্ষীণ। তাহাকে দেখিলে গঙ্গা ফড়িংয়ের কথাই মনে পড়িয়া যায়। সারা গায়ে কেবল একজোড়া লম্বা ঠ্যাং, আর যাহা আছে তাহার নাম মাত্র। কিন্তু মাতুল মহাশয়ের পূর্ণ পরিচয় যথাসময়েই দেওয়া যাইবে। দুই রাজকন্যা বাহুতে বাহু শৃঙ্খলিত করিয়া মাতুল মহাশয়ের বাহাস্ফোট পরম কৌতুকে উপভোগ করিতেছেন ও হাসি চাপিবার চেষ্টা করিতেছেন। সূর্য তুঙ্গভদ্রার স্রোতে রক্ত উৎকীরণ করিয়া অস্ত যাইতেছে। নৌকো সঙ্গমের নিকটবর্তী হইতেছে। সম্মিলিত নদীর উত্তরল তরঙ্গে অল্প অল্প দুলিতেছে। নৌকোগুলি দক্ষিণ দিকের তটভূমির পাশ ঘেঁষিয়া যাইতেছে। এইভাবে সঙ্গমের তরঙ্গভঙ্গ যথাসম্ভব এড়াইয়া তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করিবে। উত্তরের তটভূমি বেশ দূরে। মণিকঙ্কনার চঞ্চল চক্ষু জলের উপর ইতস্তত ভ্রমণ করিতে করিতে সহসা এক স্থানে আসিয়া স্থির হইল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সে বিদ্যুন্মালাকে বলিল, মালা, দেখ তো, ওই ওই জলের উপর, ওই যে রে, ওইখানে কিছু দেখতে পাচ্ছিস? বলিয়া উত্তর দিকে অঙ্গুলি নির্দেশ করিল। দুই ভগিনী উঠিয়া দাঁড়াইলেন। বিদ্যুন্মালা চোখের উপর করতালের আচ্ছাদন দিয়া দেখিলেন। তারপর বলিলেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি, একটা মানুষ ভেসে যাচ্ছে। ওই যে হাত তুললো, হাতে কি যেন একটা রয়েছে। মণিকঙ্কনাও দেখিতেছিল। বলিল, কৃষ্ণা নদী দিয়ে ভেসে এসেছে, বোধহয় অনেক দূর থেকে সাঁতার কেটে আসছে, আর ভেসে থাকতে পারছে না, সঙ্গমের তোরের মুখে পড়লেই ডুবে যাবে। হঠাৎ মণিকঙ্কনা দ্রুত পদে নিচে নামিয়া গেল। বিদ্যুৎমালা উৎকণ্ঠিতভাবে চাহিয়া রহিলেন। মামাও যুদ্ধে ক্ষান্ত দিয়া ইতিউতি ঘাড় ফিরাইতে লাগিলেন। অন্য নৌকো দুটির বাহিরে লোকজন নাই, কেহ কিছু লক্ষ্যও করিল না। তারপর শঙ্খধ্বনি করিতে করিতে মণিকঙ্কনা আবার ছাতে উঠিয়া আসিল। সে শঙ্খ আনিবার জন্যই নিচে গিয়াছিল। শঙ্খ বাজাইয়া এক নৌকো হইতে অন্য নৌকোয় দৃষ্টি আকর্ষণ করা এই নৌবহরের সাধারণ রীতি। কেবল আশঙ্কাজনক কিছু ঘটিলে ডঙ্কা বাজিবে। মণিকঙ্কনা পুনঃ পুনঃ শাঁখ বাজাইয়া চলিল। বিদ্যুন্মালা উদ্বেগ ভরা চক্ষে ভাসমান মানুষটার দিকে চাহিতে লাগিলেন। মানুষটা স্রোতের প্রবল আকর্ষণের মধ্যে পড়িয়া গিয়াছে এবং প্রাণপণে ভাসিয়া থাকিবার চেষ্টা করিতেছে। শঙ্খনাদ শুনিয়া দ্বিতীয় নৌকার খোলের ভিতর হইতে পিলপিল করিয়া লোক বাহির হইয়া পটপত্তনের উপর দাঁড়াইল। সকলের দৃষ্টি ময়ূরপঙ্খীর দিকে। বিদ্যুন্মালা বাহু প্রসারিত করিয়া ভাসমান মানুষটাকে দেখাইলেন। সকলের চক্ষু সেই দিকে ফিরিল। ব্যাপার বুঝিতে কাহারও বিলম্ব হইল না।
একটা মানুষ স্রোতে পড়িয়া অসহায়ভাবে নাকানি চোবানি খাইতেছে। তলাইয়া যাইতে বেশি দেরি নাই। তখন দ্বিতীয় নৌকা হইতে একজন লোক জলের মধ্যে লাফাইয়া পড়িল। ক্ষিপ্র বাহু সঞ্চালনে সাঁতার কাটিয়া মজ্জমানের দিকে সে চলিল। তাহার দেখা দেখি আরও 2-3 জন লোক জলে ঝাঁপ দিল। ময়ূরপঙ্খীর ছাতে দাঁড়াইয়া 2 রাজকন্যা মন্দোদরী ও মাতুল চিপিটক মূর্তি সাগ্রহ উত্তেজনা ভরে দেখিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ রাজবৈদ্য রসরাজও তাহাদের সঙ্গে যোগ দিলেন। তিনি চোখে ভালো দেখেন না। মণিকঙ্কনা তাহাকে পরিস্থিতি বুঝাইয়া দিল। প্রথম সাঁতারুর নাম বলরাম। লোকটা বলিষ্ঠ ও দীর্ঘ বাহু। সে প্রবল বাহু তাড়নায় তীরের মতো জল কাটিয়া অগ্রসর হইল। নদীর মাঝখানে উতরল জলপ্রবাহ তাহার গতি মন্থর করিতে পারিল না। যেখানে মজ্জমান ব্যক্তি স্রোতের মুখে হাবুডুবু খাইতে খাইতে কোনো ক্রমে ভাসিয়া চলিতেছিল, তাহার সন্নিকটে সে উপস্থিত হইল। লোকটি চতুর। কি করিয়া মজ্জমান ব্যক্তিকে উদ্ধার করিতে হয় তাহা সে জানে। মজ্জমান লোকের হাতের কাছে যাইলে সে উন্মত্তের মতো ঊর্ধ্বটাকে জড়াইয়া ধরিবে। তাই বলরাম তাহার হাতের নাগালে না গিয়া তাহার সঙ্গে সঙ্গে ভাসিয়া চলিল। ময়ূরপঙ্খীর ছাতে যাহারা শতচক্ষু হইয়া চাহিয়া দেখিতেছিলেন, তাহারা দেখিলেন বলরাম ফিরিয়া আসিতেছে এবং তাহার 5-6 হাত ব্যবধানে মজ্জমান লোকটি তাহার অনুসরণ করিতেছে। যেন কোন এক অদৃশ্য সূত্রে 2 জন আবদ্ধ হইয়াছে। তারপর দেখা গেল অদৃশ্য সূত্রটি একটি বংশদণ্ড। 2 জনে বংশদণ্ডের 2 প্রান্ত ধরিয়াছে এবং বলরাম অন্য ব্যক্তিকে নৌকোর দিকে টানিয়া আনিতেছে। অন্য সাঁতারুরাও আসিয়া পড়িল। তখন দেখা গেল একটা নয়, 2টা বংশদণ্ড। সকলে মিলিয়া বংশের এক প্রান্ত ধরিয়া লোকটিকে টানিয়া আনিতে লাগিল। নৌকার উপরে সকলে বিস্ময় অনুভব করিলেন। বংশদণ্ড দুটি কোথা হইতে আসিল? তবে কি মজ্জমান ব্যক্তির হাতে লাঠি ছিল? কিন্তু লাঠি কেন? ইতিমধ্যে 2 জন নাবিক বুদ্ধি করিয়া ডিঙিতে চড়িয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিল। কিন্তু মজ্জমান ব্যক্তিকে ডিঙিতে তোলা সম্ভব হইল না। তখন উদ্ধর্তারা ডিঙির কানা ধরিল। ডিঙির নাবিকেরা দাঁড় টানিয়া সকলকে নৌকোর দিকে লইয়া চলিল। নৌকো 3টি পাল নামাইয়াছিল এবং স্রোতের টানে অল্প অল্প পিছু হটিতে আরম্ভ করিয়াছিল। মণিকঙ্কনা দেখিল ডিঙাটি মাঝের নৌকোর দিকে যাইতেছে। সে হাত তুলিয়া আহ্বান করিল। তখন ডিঙা আসিয়া ময়ূরপঙ্খীর গায়ে ফিরিল। বলরাম ও সাঁতারুরা নৌকোয় উঠিল। মজ্জমানকে নৌকোয় টানিয়া তুলিয়া নৌকোর গুড়ার উপর শোয়াইয়া দিল। লোকটিকে দেখিয়া মৃত বলিয়া মনে হয়, কিন্তু সে 2 হাতে 2টি বংশদণ্ড দৃঢ় মুষ্টিতে ধরিয়া আছে। নৌকার ছাদ হইতে সকলে দেখিলেন জল হইতে সদ্য ধৃত ব্যক্তি বয়সে যুবা। তাহার দেহ দীর্ঘ এবং দৃঢ়, কিন্তু বর্তমানে শিথিল হইয়া পড়িয়াছে। দেহের গৌর বর্ণ দীর্ঘকাল জলমজ্জনের ফলে মৃতবৎ পাংশু বর্ণ ধারণ করিয়াছে। বিদ্যুন্মালার হৃদয় ব্যথা ভরা করুণায় পূর্ণ হইয়া উঠিল। আহা, হতভাগ্য যুবক! কোন দৈব দুর্বিপাকে এমন অবস্থায় উপনীত হইয়াছে কে জানে? হয়তো বাঁচিবে না। মণিকঙ্কনা যেন তাহার কথার প্রতিধ্বনি করিয়া সংহত কণ্ঠে বলিল, বেঁচে আছে তো? মাতুল চিপিটক মূর্তি গ্রীবা লম্বিত করিয়া দেখিতেছিলেন। শির সঞ্চালন করিয়া তিনি বলিলেন, মরে গিয়েছে, জল থেকে তোলবার আগেই মরে গিয়েছে। বলরাম সংজ্ঞাহীন যুবকের বুকে হাত রাখিয়া দেখিতেছিল। সে ফিরিয়া ছাতের দিকে চক্ষু তুলিয়া সসম্ভ্রমে বলিল, আগে না, বেঁচে আছে, বুক ধুকধুক করছে। রসরাজ মহাশয় দয়া করে একবার নারীটা দেখবেন কি? ক্ষীণ দৃষ্টি রসরাজ এতক্ষণ সবই শুনিতেছিলেন এবং অস্পষ্টভাবে দেখিতেছিলেন, কিন্তু কিছুই ভালোভাবে ধারণা করিতে না পারিয়া
আকুলি বিকুলি করিতেছিলেন। তিনি বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্য অবশ্য, আমি যাচ্ছি, এই যে। মণিকঙ্কনা তাহার হাত ধরিয়া পাটাতনের উপর নামাইয়া দিল। তিনি সন্তর্পণে গিয়া প্রথমে যুবকের গায়ে হাত দিয়া দেখিলেন, তারপর নাড়ি টিপিয়া ধ্যানস্থ হইয়া পড়িলেন। মণিকঙ্কনা তাহার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। চুপি চুপি সে জিজ্ঞাসা করিল, কেমন দেখছেন? রসরাজ সজাগ হইয়া বলিলেন, নারী আছে, কিন্তু বড় দুর্বল। দাঁড়াও, আমি ওষুধ দিচ্ছি। তারপর তিনি রই ঘরের দিকে চলিলেন। মণিকঙ্কনাও তাহার সঙ্গে চলিল। ময়ূরপঙ্খী নৌকায় দুইটি রইঘর। একটিতে দুই রাজকন্যা থাকেন, অন্যটিতে মাতুল চিপিটক মূর্তি ও রসরাজ। নিজের রইঘরে গিয়া রসরাজ একটি পেটারা খুলিলেন। পেটরার মধ্যে নানাবিধ ঔষধ, খল, নুড়ি প্রভৃতি রইয়াছে। রসরাজ একটি স্ফটিকের ফুকা তুলিয়া লইলেন। উহাতে জলের ন্যায় বর্ণহীন একটি তরল পদার্থ রহিয়াছে। এই তরল পদার্থ তীব্র শক্তির কোহল। রসরাজ একটি পানপাত্রে অল্প জল লইয়া তাহাতে 5 বিন্দু কোহল ফেলিলেন। মণিকঙ্কনার হাতে পাত্র দিয়া বলিলেন, এতেই কাজ হবে, খাইয়ে দাও গিয়ে। মণিকঙ্কনা দ্রুত পদে উপরে গিয়া পাত্রটি বলরামের হাতে দিল, বলিল, ওষুধটা খাইয়ে দাও। আজ্ঞা, এই যে রাজকুমারী। বলিয়া বলরাম পাত্রটি লইয়া নিপুণভাবে সংজ্ঞাহীনের মুখে ঔষধ ঢালিয়া দিল। মণিকঙ্কনা সপ্রশংস নেত্রে তাহার কার্যকলাপ দেখিতে দেখিতে বলিল, তুমি প্রথমে গিয়ে ওকে ধরেছিলে না? তোমার নাম কি? মণিকঙ্কনা রাজকন্যা হইলেও সকল শ্রেণীর লোকের সঙ্গে সহজভাবে কথা বলিতে পারে। বলরাম হাত জোর করিয়া বলিল, দাসের নাম বলরাম কর্মকার। আমি বঙ্গদেশের লোক তো, তাই সাঁতার ভালো জানি। মণিকঙ্কনা কৌতূহলী চক্ষে বলরামকে দেখিল। হাসি মুখে ঘাড় নাড়িয়া তাহার পরিচয় স্বীকার করিল। তারপর ছাতে উঠিয়া বিদ্যুৎমালার পাশে বসিল। রসরাজ মহাশয়ও ইতিমধ্যে ছাতে ফিরিয়া গিয়াছেন। ছাদ পাটাতন হইতে খুব বেশি উচ্চ নয়, মাত্র 3 হাত। ছাতে উঠিবার 2 ধাপ তক্তার সিঁড়ি আছে। রসরাজ মহাশয় সহজেই ছাতে উঠিতে পারেন, কেবল নামিবার সময় কষ্ট। অতঃপর প্রতীক্ষা আরম্ভ হইল। ঔষধের ক্রিয়া কতক্ষণে আরম্ভ হইবে। মাতুল ও রসরাজ নিম্ন কণ্ঠে বাক্যালাপ করিতে লাগিলেন। 2 রাজকন্যা ঘনিষ্ঠভাবে বসিয়া মৃতকল্প যুবকের পানে চাহিয়া রহিলেন। মন্দোদরী থুম হইয়া বসিয়া রহিল। অর্ধেক দণ্ড কাটিতে না কাটিতে যুবক ধীরে ধীরে চক্ষু মেলিল। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সে উঠিবার চেষ্টা করিল। বলরাম তাহাকে ধরিয়া বসাইয়া দিল। সহাস্য মুখে বলরাম বলিল, এখন কেমন মনে হচ্ছে? দর্শকদের সকলের মুখেই উৎফুল্ল হাসি ফুটিয়াছে। যুবক প্রশ্নের কোনো উত্তর দিল না। ধীর সঞ্চারে ঘাড় ফিরাইয়া চারিদিকে দেখিতে লাগিল। বলরাম বলিল, তুমি কে বলো তো? তোমার দেশ কোথায়? নাম কি তোমার? আর নদীতে এভাবে ভেসে যাচ্ছিলে কেন? এবারও যুবক কোনো উত্তর দিল না। 2 হাতে লাঠিতে ভর দিয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল। রসরাজ ছাদ হইতে বলিলেন, আহা, ওকে এখন এত প্রশ্ন করো না। নিজেদের নৌকোয় নিয়ে যাও, তারপর আগে 1 পেট গরম ভাত খাওয়াও, নারী সুস্থ হবে। তখন যত ইচ্ছে প্রশ্ন করো। যে আজ্ঞা, যে আজ্ঞা। বলিয়া বলরাম ও নাবিকেরা ধরাধরি করিয়া যুবককে ডিঙিতে তুলিল। ডিঙি মকরমুখী নৌকোর দিকে চলিয়া গেল। পশ্চিম আকাশে দিনের চিতা ভস্মা ছাদিত হইয়াছে। সন্ধ্যা ঘনাইয়া আসিয়াছে।
নৌকা তিনটি পাল তুলিয়া আবার সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিল। আজ শুক্লা ত্রয়োদশী, আকাশে চাঁদ আছে। নৌকো তিনটি সঙ্গম পার হইয়া তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। তারপর তীর ঘেঁষিয়া কিংবা নদী মধ্যস্থ চরে নোঙর করিবে। নদীতে রাত্রিকালে নৌকো চালানো নিরাপদ নয়। রসরাজ মহাশয় উৎফুল্ল স্বরে বলিলেন, কোহলের মতো তেজস্কর ওষুধার আছে? হ্যাঁ, পরিশ্রুত সুরাসার, সাক্ষাৎ অমৃত। এক ফোঁটা মুখে পড়লে 3 দিনের বাসি মরা শয্যায় উঠে বসে। মন্দোদরী একটি গভীর শ্বাস মোচন করিয়া বলিল, জয় দারু ব্রহ্ম। মণিকঙ্কনা হাসিয়া উঠিল, বলিল, এতক্ষণে মন্দোদরীর দারু ব্রহ্মকে মনে পড়েছে? হ্যাঁ, চল রে মালা, নিচে যাই, আজ আর চুল বাঁধা হলো না। শুক্লা ত্রয়োদশীর চাঁদ মাথার উপর উঠিয়াছে। নৌকো তিনটি সঙ্গম ছাড়িয়া তুঙ্গভদ্রার খাতে প্রবেশ করিয়াছে এবং একটি চরের পাশে পরস্পর হইতে শতহস্ত ব্যবধানে নোঙর ফেলিয়াছে। চারিদিক নিথর নিষ্পন্দ, বহতা নদীর স্রোতেও চাঞ্চল্য নাই। চরাচর যেন জ্যোৎস্নার সূক্ষ্ম মল্লবস্ত্র সর্বাঙ্গে জড়াইয়া তন্দ্রা ঘুরে অবাস্তবের স্বপ্ন দেখিতেছে। ময়ূরপঙ্খী নৌকোর একটি রইঘর স্নিগ্ধ দ্বীপের আলোয় উন্মেষিত। সন্ধ্যাকালে ঘরে অগরু চন্দনের ধূপ জ্বালা হইয়াছিল, তাহার গন্ধ এখনো মিলাইয়া যায় নাই। একটি সুপরিসর শয্যার উপর 2 রাজকন্যা পাশাপাশি শয়ন করিয়াছেন। মন্দোদরী দ্বারের সম্মুখে আর হইয়া জলহস্তির ন্যায় ঘুমাইতেছে। রাজকুমারীদের চেতনা বারংবার তন্দ্রা ও জাগরণের মধ্যে যাতায়াত করিতেছে। বৈচিত্র্যহীন জলযাত্রার মাঝখানে আজ হঠাৎ একটি অতর্কিত ঘটনা ঘটিয়াছে। তাই তাহাদের উৎসুক মন নিদ্রার সীমান্তে পৌঁছিয়া আবার জাগ্রতে ফিরিয়া আসিতেছে। অপরাহ্নের ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে তাহাদের চোখের সামনে ভাসিয়া উঠিতেছে। 2 ভগিনী মুখোমুখি শুইয়াছিলেন। মণিকঙ্কনা একসময় চক্ষু খুলিয়া দেখিল বিদ্যুন্মালার চক্ষু মুদিত। সেও চক্ষু মুদিত করিল। ক্ষণিক পরে বিদ্যুন্মালা চক্ষু মেলিলেন, দেখিলেন কঙ্কনার চক্ষু মুদিত। তিনি আবার চক্ষু নিমীলিত করিলেন। তারপর 2 জনে একসঙ্গে চক্ষু খুলিলেন। 2 জনের মুখে হাসি উপচিয়া পড়িল। মণিকঙ্কনা বিদ্যুন্মালার মুখের আরও কাছে মুখ আনিয়া শুইল। বিদ্যুন্মালা ফিসফিস করিয়া বলিলেন, ভাগ্যে তুই দেখতে পেয়েছিলি কঙ্কনা, নইলে লোকটাকে উদ্ধার করা যেত না। মণিকঙ্কনা ঘাড় নাড়িয়া বলিল, মানুষটি উচ্চবর্ণের বলেই মনে হলো, জানিস, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় হবে। বিদ্যুন্মালা বলিলেন, কিন্তু গলায় তো পইতে ছিল না। মণিকঙ্কনা বলিল, পইতে হয়তো নদীর জলে ভেসে গিয়েছিল, কিন্তু হাতে লাঠি কেন ছিল ভাই? লাঠি নিয়ে কেউ কি জলে নামে? বিদ্যুন্মালা ভাবিতে ভাবিতে বলিলেন, হয়তো ইচ্ছে করেই লাঠি নিয়ে জলে নেমেছিল যাতে ভেসে থাকতে পারে। বাঁশের লাঠি তো ফাঁসিয়ে রাখে। তাই হবে। তারপর আরও কিছুক্ষণ জল্পনা কল্পনার পর তাহাদের চোখের পাতা ভারী হইয়া আসিল। তাহারা ধীরে ধীরে ঘুমাইয়া পড়িলেন। ময়ূরপঙ্খী নৌকোর যে কক্ষটিতে রসরাজ ও চিপিটক মূর্তি থাকেন তাহা নিষ্প্রদীপ। 2 জনে পৃথক শয্যায় শয়ন করিয়াছেন। রসরাজ মহাশয় সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তিনি নিদ্রা গিয়াছেন। চিপিটক অন্ধকারে জাগিয়া আছেন। তাহার মস্তিষ্ক বিবরে নানা কুটিল চিন্তা উই পোকার ন্যায় বিচরণ করিয়া বেড়াইতেছে।
যে লোকটিকে নদী হইতে তোলা হইয়াছে সে হিন্দু না মুসলমান? মুসলমান হইলে শত্রুর গুপ্তচর হইতে পারে, হিন্দু হইলেও হইতে পারে। আজকাল কে শত্রু কে মিত্র বোঝা কঠিন। ছুতা করিয়া নৌকায় উঠিয়াছে কি অভিসন্ধি করিয়া নৌকায় উঠিয়াছে কে বলিতে পারে? চিপিটক মূর্তির গঙ্গা ফড়িংয়ের ন্যায় আকৃতির কথা পূর্বেই বলা হইয়াছে। এবার তাহার প্রকৃতিগত পরিচয় দেওয়া যাইতে পারে। মাতুল মহোদয়ের যথার্থ নাম চিপিটক নয়, অবস্থা গতিকে চিপিটক হইয়া পড়িয়াছিলেন। ২০ বৎসর পূর্বে কলিঙ্গের চতুর্থ ভানুদেব দক্ষিণ দেশের এক সামন্ত রাজার কন্যাকে বিবাহ করিয়া যখন স্বদেশে ফিরিলেন, তখন তাহার অসংখ্য শ্যালকদিগের মধ্যে একটি শ্যালক সঙ্গে আসিলেন। কিছুকাল কাটিবার পর ভানুদেব দেখিলেন শ্যালকের স্বগৃহে ফিরিবার ইচ্ছা নাই। তিনি তখন তাহাকে রাজপরিবারের ভাণ্ডারীর পদে নিযুক্ত করিলেন। রাজভাণ্ডারে বহুবিধ খাদ্য সামগ্রীর সঙ্গে রাশি রাশি চিপিটক স্তূপীকৃত থাকে। দধি ও গুড় সহযোগে ইহাই ভৃত্য পরিজনের জলপান। শ্যালক মহাশয়ের আদি নাম বোধ করি হরিয়াপ্পা কৃষ্ণমূর্তি গোছের কিছু একটা ছিল, কিন্তু তিনি যখন ভাণ্ডারের ভার গ্রহণ করিয়া পরমানন্দে চিপিটক বিতরণ করিতে লাগিলেন, তখন ভৃত্য পরিজনের মধ্যে তাহার নাম অচিরাৎ চিপিটক মূর্তিতে পরিণত হইল। ক্রমে নামটি সাধারণের মধ্যেও প্রচলিত হইল, শুধু চিপিটক বিতরণের জন্যই নয়। শ্যালক মহাশয়ের নাকটিও ছিল চিপিটকের ন্যায় চ্যাপ্টা। মনুষ্য চরিত্র লইয়া প্রকৃতির এক বিচিত্র পরিহাস দেখা যায়। যাহার বুদ্ধি যত কম সে নিজেকে তত বেশি বুদ্ধিমান বলে মনে করে। চিপিটক মূর্তি মহাশয় পিতৃরাজ্যে অবস্থানকালে নিজের ভ্রাতাদের কাছে নির্বুদ্ধিতার জন্য প্রখ্যাত ছিলেন। তাই সুযোগ পাইবা মাত্র তিনি অভিমান ভরে ভগিনীপতির রাজ্যে চলিয়া আসিয়াছিলেন। তারপর রাজভাণ্ডারের অধিকর্তার পদ পাইয়া তাহার ধারণা জন্মিয়াছিল যে ভানুদেব তাহার বুদ্ধির মর্যাদা বুঝিয়াছেন, কিন্তু তবু তাহার নিভৃত অন্তরে যে চরম আশাটি লুক্কায়িত ছিল তাহা অদ্যাপি পূর্ণ হয় নাই। দাক্ষিণাত্যে উপনিবিষ্ট আর্য জাতির মধ্যে সম্ভবত দ্রাবিড় জাতির সহিত ঘনিষ্ঠ সম্পর্কের ফলে একটি বিশেষ সামাজিক নীতি প্রচলিত হইয়াছিল। তাহা এই যে মাতুলের সহিত ভাগিনীর বিবাহ পরম স্পৃহনীয় ও বাঞ্ছনীয় বিবাহ। উত্তরাপথে যাহারা এই জাতীয় বিবাহকে ঘৃণার চোখে দেখিতেন, তাহারাও দাক্ষিণাত্যে গিয়া দেশাচার ও লোকাচার বরণ করিয়া লইতেন। দীর্ঘকালের ব্যবহারে ইহা সহজ ও স্বাভাবিক বিধান বলিয়া গণ্য হইয়াছিল। তাই চিপিটক মূর্তি যখন ভগিনীপতির ভবনে আসিয়া অধিষ্ঠিত হইলেন, তখন তাহার মনে দূর ভবিষ্যতের একটি আশা বীজ রূপে বিরাজ করিতেছিল। যথাকালে তাহার একটি ভাগিনীর আবির্ভাব ঘটিল। চিপিটকের আশা অঙ্কুরিত হইল। তারপর বৎসরের পর বৎসর কাটিয়া যাইতে লাগিল, কিন্তু মাতুলের সহিত রাজকন্যার বিবাহের প্রসঙ্গ কেহ উত্থাপন করিল না। চিপিটকের আশার অঙ্কুর জলসিঞ্চনের অভাবে ম্রিয়মান হইয়া রহিল। শ্যালকরূপে রাজ সংসারে প্রবেশ করিয়া রাজ জামাতা পদে উন্নীত হইবার উচ্চাশা তাহার ফলবতী হইল না। চিপিটক মূর্তি একবার ভগিনীর কাছে কথাটা উত্থাপন করিয়াছিলেন, শুনিয়া রাজমহিষী হাসিয়া গড়াইয়া পড়িয়াছিলেন। বলিয়াছিলেন, এ কথা অন্য কারুর কাছে কখনো বলো না, বুঝলে? প্রকৃত কথা, কলিঙ্গের সমাজবিধি ঠিক আর্যাবর্তের মতোও নয়, আবার দাক্ষিণাত্যের মতোও নয়, মধ্যপথগামী। ভারতের মধ্যপ্রদেশীয় রাজ্যগুলির অবস্থা প্রায় একই প্রকার। তাহারা সুবিধা মতো একুল ওকুল দুকুল রাখিয়া চলে। কলিঙ্গের লোকেরা মামা ভাগিনীর বিবাহকে ঘৃণার চোখে দেখে না, আবার অতি উচ্চ মার্গের সৎকার্য বলিয়াও মনে করে না।
স্ত্রীলোকের কাছা দিয়া কাপড় পরার মতো ইহা তাহাদের কাছে কৌতূহলজনক ব্যাপার, তার বেশি কিছু নয়। চিপিটক কিন্তু আশা ছাড়িলেন না, ধৈর্য ধরিয়া রহিলেন। ভাগিনেই বিদ্যুন্মালা বড় হইয়া উঠিল। তারপর যুদ্ধ বিগ্রহ নানা বিপর্যয়ের পর বিদ্যুন্মালার বিবাহ স্থির হইল বিজয়নগরের দেবরায়ের সঙ্গে। এবং ভাগ্যের এমনই পরিহাস যে চিপিটক মূর্তি বধূর মাতুল বিধায় অভিভাবক রূপে তাহারই সঙ্গে প্রেরিত হইলেন। আশা আর বিশেষ ছিল না, কিন্তু চিপিটক মূর্তি হাল ছাড়িবার পাত্র নন। তিনি নৌকায় চড়িয়া চলিলেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সে রাত্রে নৌকর অন্ধকার রইঘরে শয়ন করিয়া চিপিটক চিন্তা করিতেছিলেন, নদী হইতে উদ্ধৃত লোকটা নিশ্চয়ই মুসলমান এবং শত্রুর গুপ্তচর। কাল সকালে তাহাকে নৌকায় ডাকিয়া কূট প্রশ্ন করিলেই গুপ্তচরের স্বরূপ বাহির হইয়া পড়িবে। গুপ্তচর যত ধূর্তই হোক, চিপিটকের চোখে ধুলা দিতে পারিবে না। ওদিকে মকরমুখী নৌকোয় সকলে ঘুমাইয়া পড়িয়াছিল। কেবল দুইজন রাত প্রহরী নৌকোর সম্মুখে ও পিছনে জাগিয়া বসিয়াছিল। আর জাগিয়াছিল বলরাম কর্মকার ও জলধৃত যুবক। চাঁদের আলোয় পাটাতনের উপর বসিয়া দুইজনে নিম্নস্বরে কথা বলিতেছিল। যুবক এক পেট গরম ভাত খাইয়া ও দুই দণ্ড ঘুমাইয়া লইয়া অনেকটা চাঙ্গা হইয়া উঠিয়াছে। তাহাদের বাক্যালাপ অধিকাংশই প্রশ্নোত্তর। বলরাম প্রশ্ন করিতেছে, যুবক উত্তর দিতেছে। বলরাম যে যুবককে প্রশ্ন করিতেছে তাহা কেবল কৌতূহল প্রণোদিত নয়, অনাহত অতিথির প্রকৃত পরিচয় সংগ্রহ করাই তাহার মূল উদ্দেশ্য। এ বিষয়ে বুদ্ধিহীন চিপিটক মূর্তি ও বুদ্ধিমান বলরামের মনোভাব একই প্রকার। বলরাম বলিল, তুমি যে মুসলমান নাও তা আমি বুঝেছি, তা তোমার নাম কি? যুবক বলরামের দিকে চকিত দৃষ্টিপাত করিয়া চরের দিকে চক্ষু ফিরাইল। অস্পষ্ট স্বরে বলিল, আমার নাম অর্জুন বর্মা। বলরাম মৃদু স্বরে হাসিল। ভালো ভালো, আমি ভেবেছিলাম তোমার নাম বুঝি দণ্ডপাণি। অর্জুন বর্মার পাশে দণ্ড দুটি রাখা ছিল। সে একবার সেই দিকে চক্ষু নামাইয়া বলিল, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু এই দণ্ড দুটি না থাকলে এতদূর আসতে পারতাম না, তার আগেই ডুবে যেতাম। বলরাম বলিল, তুমি কোথা থেকে আসছো? অর্জুন বর্মা বলিল, গুলবর্গা থেকে। বলরাম বলিল, গুলবর্গা নাম শুনেছি, দক্ষিণে জবনদের রাজধানী। ওরা বড় অত্যাচারী, বর্বর জাত। আমিও ওদের জন্য দেশ ছেড়েছি। বাংলাদেশ জবনে ছেয়ে গেছে। তা তুমিও কি ওদের অত্যাচারে দেশ ছেড়েছ? হ্যাঁ। অর্জুন বর্মা থামিয়া থামিয়া বলিতে লাগিল, গুলবর্গার কাছে ভীমা নদী, ওদের অত্যাচারে আজ সকালবেলায় ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা এসে কৃষ্ণাতে মিশেছে, তার অনেক পরে কৃষ্ণা এসে তুঙ্গভদ্রায় মিশেছে। এত দূর তা ভাবিনি। লাঠি দুটো ছিল, তাই কোনো মতে ভেসেছিলাম। তারপর তুমি এসে বাঁচালে। বলরাম প্রশ্ন করিল, কোথায় যাচ্ছিলে? বিজয়নগর। ভেবেছিলাম সাঁতার কেটে তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে উঠব, তারপর পায়ে হেঁটে বিজয়নগর চলে যাব। ভালোই হলো, আমরাও বিজয়নগর যাচ্ছি। তোমার পায়ে হাঁটার পরিশ্রম বেঁচে গেল। কিছুক্ষণ উভয়ে নীরব রহিল। তারপর অর্জুন বর্মা প্রশ্ন করিল, তোমরা কোথা থেকে আসছো? কলিঙ্গ থেকে, 3 মাসের পথ। সামনের বড় নৌকোয় কারা যাচ্ছে? বলরাম একটু চিন্তা করিল। কিন্তু এখন তাহারা তুঙ্গভদ্রা স্রোতে প্রবেশ করিয়াছে। নদীর 2 কূলেই বিজয়নগরের অধিকার।
যবন রাজ্য অনেক দূরে কৃষ্ণার পরপারে, সুতরাং অধিক সাবধানতা নিষ্প্রয়োজন। সে বলিল, কলিঙ্গের 2 রাজকন্যা যাচ্ছেন, বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরাজের বিয়ে হবে। অর্জুন বর্মা আর কোনো ঔৎসুক্য প্রকাশ করিল না। বলরাম পাটাতনের উপর লম্বমান হইয়া বলিল, রাত হয়েছে, শুয়ে পড়ো, এখনো তোমার শরীরের গ্লানি দূর হয়নি। অর্জুন লাঠি দুটি পাশে লইয়া শয়ন করিল, বলিল, তোমার নিজের কথা তো বললে না, তুমি কলিঙ্গ দেশের মানুষ, তা বাংলাদেশের কথা কি বলছিলে? বলরাম বলিল, আমি কলিঙ্গ দেশ থেকে আসছি বটে, কিন্তু বাংলা আমার দেশ, আমার নাম বলরাম, জাতিতে আমি কর্মকার। অর্জুন বলিল, বাংলাদেশ সে তো অনেক দূর, তুমি দেশ ছেড়ে এত দূরে এসেছ? বলরাম আক্ষেপ ভরে বলিল, আরে ভাই, বাংলাদেশ কি আর সে বাংলাদেশ আছে? শ্মশান হয়ে গেছে, সেই শ্মশানে বিকট প্রেত পিশাচ সব নেচে বেড়াচ্ছে, তাই দেশ ছেড়ে পালিয়ে এসেছি। বাংলাদেশে বুঝি যবন রাজা? হ্যাঁ রে ভাই, মাঝে কয়েক বছর রাজা গণেশ সিংহাসনে বসেছিলেন, বাঙালি হিন্দুর বরাত ফিরেছিল, তারপর আবার যে নরক সেই নরক। ওরা বড় অত্যাচারী, বড় নৃশংস। অর্জুনের কথাগুলি অসমাপ্ত রহিয়া গেল, যেন মনের মধ্যে অসংখ্য অত্যাচার ও নৃশংসতার কাহিনী অকথিতই রহিয়া গেল। বলরাম হঠাৎ বলিল, ভালো কথা, তোমার বিয়ে হয়েছে? না। আকাশে অবরোহী চন্দ্রের পানে চাহিয়া অর্জুন ম্রিয়মান স্বরে বলিল, যবনের রাজধানীতে বিয়ে করলে তার প্রাণ সংশয়, বিশেষত বউ যদি সুন্দরী হয়। যাদের ঘরে সুন্দরী মেয়ে জন্মেছে তারা মেয়ের বয়স 7 কি 8 হতে না হতে বিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হয়। অনেকে তো আবার মেয়ের মুখে ছুরি দিয়ে দাগ কেটে মেয়েকে কুৎসিত করে দেয়, যাতে যবনদের নজরে না পড়ে, কিন্তু তাতেও রক্ষে নেই। মুসলমান সিপাহীরা কুৎসিত মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় আর স্বামীকে কেটে রেখে যায়, যাতে কেউ নালিশ করবার না থাকে। দক্ষিণ দেশে মেয়েদের তো পর্দা ছিল না আগে, এখন তারা সব যবনদের ভয়ে আর ঘর থেকেও বেরোয় না। বলরাম উত্তেজিতভাবে উঠিয়া বসিল, বলিল, যেখানে যবন সেখানেই এই দশা, বুঝলে তো? তবে আমার জীবনের কাহিনীটা বলি, শোনো। বর্ধমান দেশের নাম তুমি তো বোধহয় শোনোনি। দামোদর নদের তীরে মস্ত এক নগর, সেখানে আমার কামারশালা ছিল, বেশ বড় কামারশালা। কাস্তে, কুড়ুল, কাটারি সব কিছু তৈরি করতাম, বুঝলে। ঘোড়ার খুঁড়ে নাল ঠুকতাম, তারপরে গরুর গাড়ির চাকায় হাল বসাতাম, তলোয়ার, সরকি, এমনকি কামান পর্যন্ত আমি ঢালাই করতে জানি। কিন্তু মুসলমান রাজারা তৈরি করতে দিল না, মাঝে মাঝে রাজার লোক এসে তদারক করে যেত। আমরা অবশ্য লুকিয়ে লুকিয়ে অস্ত্রশস্ত্র এসব তৈরি করতাম, কিন্তু সে যাক। হ্যাঁ, তারপর যা বলছিলাম শোনো। একবার লোহা কিনতে জঙ্গলিদের গায়ে গিয়েছিলাম। ওরা পাহাড় জঙ্গল থেকে লোহার নুড়ি সংগ্রহ করে এনে পুড়িয়ে তারপরে লোহা তৈরি করে। তা আমরা কামাররা গরুর গাড়ি নিয়ে যেতাম, তাদের কাছ থেকে লোহা কিনে আনতাম। সেবার গা থেকে লোহা কিনে 2 দিন পরে ফিরে এসে দেখি মুসলমান সেপাইরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে, আর আর আমার বউটাকে ধরে নিয়ে গেছে। বলরাম আবার শয়ন করিল, কিছুক্ষণ আকাশের পানে চাহিয়া থাকিয়া গভীর দীর্ঘ শ্বাস ফেলিয়া বলিল, বউটা আমার মুখরা ছিল বটে, কিন্তু ভারী সুন্দর ছিল দেখতে। যাকে মরুকে, যে যেমন কপাল নিয়ে এসেছে। আমার আর দেশে মন টিকল না, জানো। ভাবলাম যে দেশে মুসলমান নেই সেই দেশে যাব। তারপর একদিন লোহার ডান্ডা দিয়ে একটা জঙ্গি জোয়ানের মাথা ফাটিয়ে দিয়ে কলিঙ্গ দেশে চলে এলাম। কলিঙ্গ দেশে তো এখনও যবন ঢুকতে পারেনি, কিন্তু ঢুকতে কতক্ষণ। আমি একেবারে কলিঙ্গের দক্ষিণ কোণে কলিঙ্গপত্তনে এসে আবার নতুন করে কামারশালা ফেদে বসলাম। কলিঙ্গে তখন যুদ্ধ চলছে, বুঝলে। কামারদের খুব পসার। আমিও অস্ত্রশস্ত্র তৈরি করতে লেগে গেলাম। রাজা থেকে পদাতি পর্যন্ত সবাই একেবারে আমার নাম জেনে গেল।
তারপর একদিন যুদ্ধ থামল। বিজয়নগরের রাজার সঙ্গে কলিঙ্গের রাজকন্যার বিয়ে ঠিক হলো। নৌবহর সাজিয়ে রাজকন্যা বিয়ে করতে যাবেন। তা আমি ভাবলাম, দূর চাই, দেশ ছেড়ে এত দূরে যখন এসেছি তখন বিজয়নগরেই বা যাব না কেন? হ্যাঁ, বিজয়নগরের রাজবংশ হলো বীরের বংশ। 100 বছর ধরে জবনদের কৃষ্ণা নদী ডিঙোতে দেয়নি তারা। বর্তমান রাজা শুধু তো বীরই নন, তিনি গুণের কদরও জানেন। যদি তার নজরে একবার পড়ে যাই, হ্যাঁ, তাহলে আমার একেবারে বরাত ফিরে যাবে, বুঝলে? তা গেলাম নৌনায়ক মশাইয়ের কাছে। নৌবহরে দূরযাত্রার সময় যেমন সঙ্গে ছুতোর দরকার হয়, তেমনি কামারও দরকার হয়, জানো তো নিশ্চয়ই। তা নৌনায়ক মশাই আমার নাম জানতেন। তিনি খুশি হয়ে আমাকে নৌকোয় কাজ দিলেন। তারপর আর কি, যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম। সেই থেকে চলেছি। বলরামের কথা বলিবার ভঙ্গি হইতে মনে হয় সে জীবনে অনেক দুঃখ পাইয়াছে, কিন্তু দুঃখ বস্তুটাকে সে বেশি আমল দেয় না। দুঃখ তো আছেই, দুঃখ তো জীবনের সঙ্গী। তাহার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ আহরণ করা যায় ততটুকুই লাভ। বলরাম ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন বর্মার চক্ষু মুদিত। সেই বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। তাহার ক্লান্তি শিথিল মুখের পানে চাহিয়া বলরাম হৃদয়ের মধ্যে একটু স্নেহের ভাব অনুভব করিল। আহা, ছেলেটার কতই বা বয়স হইবে, বড় জোর 21-22। বলরামের চেয়ে অন্তত 10 বছরের ছোট। এই বয়সে অভাগা অনেক দুঃখ পাইয়াছে। অনেক দুঃখ না পাইলে কেহ দেশ ছাড়াইয়া পলাইবার জন্য নদীতে ঝাঁপাইয়া পড়ে না? শেষ হল তুঙ্গভদ্রার তীরে প্রথম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটি ছোট্ট লাইক করে যেতে ভুলবেন না কিন্তু। আপনাদের এই একটি লাইকের মূল্য আমার কাছে অনেক। আচ্ছা, এবার তাহলে বিদায় চাই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।